This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আরো একবার অস্ত্র সহ গ্রেপ্তার উত্তর 24 পরগনার নারায়ণপুর থেকে গ্রেপ্তার বেঙ্গল এসটিএফ এর হাতে অন্তররাজ্য অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক পিস্তল, 10 রাউন্ড তাজা কার্তুজ। কিন্তু কোথা থেকে বারবার এই বাংলায় আসছে অস্ত্র কারবারিরা, জানবো। সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, বিহার থেকে এটা মূলত আনা হয়েছিল এবং ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ সেটা উদ্ধার করেছে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং যাকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে সে এখানে এনে মূলত কোথায় নিয়ে যাচ্ছিল এবং কাকে দেওয়ার কথা ছিল। এবং যেহেতু একটা পিস্তল এবং 10 রাউন্ড গুলি, সেক্ষেত্রে গোয়েন্দাদের কাছে খুব চিন্তার বিষয় যে এই জিনিস অর্থাৎ কার কাছে পৌঁছাতো। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যেই গোয়েন্দারা মনে করছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে আসবে, যার ভিত্তিতে তার কিন্তু আরো তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ তোমার সুশোভন, অনেক ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারী। ধৃত মোহাম্মদ আবিদুর রহমানের 6 জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। গতকাল রাতে মার্কুই স্ট্রিট এলাকা থেকে পাকড়াও করা হয় তাকে। তার কাছে পাওয়া গেছে ভারতীয় পাসপোর্ট। অভিযোগ, 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। 2023 থেকে সে খিদিরপুরেই থাকছিল। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড। দেখা হচ্ছে সেগুলি আসল নাকি নকল। পুলিশ সূত্রে খবর, 12 বছর ধরে নিয়মিত বাংলাদেশ ও ভারতে যাতায়াত করে এই আবিদুর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে কোথায় থাকতো সেটা বলছে না আবিদুর। কখনো বলছে ওয়াটগঞ্জ, আবার কখনো বলছে তালতলা। বারবার নিজের বয়ান বদলাচ্ছে পুলিশের কাছে। আধার কার্ডে মধ্যমগ্রামের ঠিকানা রয়েছে। জাল নথি তৈরির পিছনে বড় চক্র কাজ করছে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এই মোহাম্মদ আবিদুর রহমান এবং তার কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে আধার কার্ড, এমনকি প্যান কার্ড। এবং যে আধার কার্ড উদ্ধার হয়েছে, সূত্রের খবর, সেই আধার কার্ডে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের একটি ঠিকানা উল্লেখ করা রয়েছে। এবং তার পাশাপাশি গত 1 বছরেরও বেশি সময় ধরে এই মোহাম্মদ আবিদুর রহমান সে কলকাতাতেই একটি জায়গাতে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। সেক্ষেত্রে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে ওয়াটগঞ্জ এলাকাতে কোথাও একটি ঘর ভাড়া নিয়ে সে থাকছিলেন, এমনকি তার পাশাপাশি কলকাতাতে বিভিন্ন ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু তদন্তকারীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন, সেই জিজ্ঞাসাবাদে সে তার নিজের আস্তানা সম্পর্কে কিন্তু কোনো সঠিক তথ্য দিচ্ছেন না। কখনো ওয়াটগঞ্জের কথা বলছেন, এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে কখনো তালতলা এলাকার কথা বলছেন। আর এই সমস্ত বিষয়গুলো আরও স্পষ্টভাবে এই আবিদুর রহমানের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারীরা। তার পাশাপাশি যে সমস্ত নথিপত্র, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ডের মতন যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে, এই সমস্ত নথিপত্র কোথা থেকে, কিভাবে, কার মাধ্যমে তৈরি করেছিলেন তিনি। আর এই নথিপত্র তৈরি করারও একটা বড় চক্র সক্রিয় রয়েছে, এমনটাও মনে করছে তদন্তকারী আধিকারিকরা। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আরও বেশ খানিকটা স্পষ্ট হবে, এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। বিএসএফ আইন বদলে কেন্দ্রীয় সরকার গাজওয়ারি করে 50 কিলোমিটার পর্যন্ত নিজেদের এরিয়া বাড়িয়ে নিয়েছে, তো তাহলে তারা রুখতে পারছে না কেন? এর ব্যর্থতা, এর যা যা দায় দায়িত্ব সবটাই কেন্দ্রীয় সরকারের। ঢুকছে কি করে? পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের, অমিত শাহের। কি করে বাংলাদেশি লোক তাহলে ভারতবর্ষে বাংলা থেকে হতে পারে, ত্রিপুরা থেকে হতে পারে, অসম থেকে হতে পারে, অন্য জায়গা থেকে হতে পারে, ঢুকলো কি করে? পাহারার দায়িত্ব তো অমিত শাহজি। আর শুধুমাত্র কলকাতা পার্ক স্ট্রিট নয়, বালুরঘাট থেকেও আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। অবৈধভাবে এই দেশে এসে আত্মগোপন করেছিল এক বাংলাদেশি যুবক। বালুরঘাট থানার রাজুয়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো বালুরঘাট থানার পুলিশ। ধৃত মহসিন মণ্ডল বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামের বাসিন্দা। চোরা পথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করে। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কি উদ্দেশ্যে ভারতে এসেছিল মুক্তার, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন। যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল। সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে। পশ্চিমবঙ্গ ফুটন্ত বারুদের উপর আছে। আমরা যদি সচেতন না হয় সময় মতো, আগামী দিনে ঘোরতর বিপদ আসছে বাংলাদেশে। সীমান্তে জঙ্গি ধরা পড়ছে, সীমান্তে নজরদারির কড়াকড়ি হচ্ছে, কিন্তু তারপরেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কই? পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় চলছেই। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও অনুপ্রবেশ ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যানি গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশ প্রশাসনে তৎপর হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতারি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে, অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিক। তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে এসেছে। সেই সঙ্গে আরও 10 থেকে 15 জন আছে বলে মনে করছে পুলিশ তদন্তে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শামশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। জন্মসূত্রে এপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, অথচ ওপারের নাগরিকদের জন্য ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। সেই জাল বার্থ সার্টিফিকেটের এপি সেন্টার কোথায় জানেন? বারাসাত। তদন্তে চাঞ্চল্যকর তথ্য এলো এবার পুলিশের হাতে। জাল বার্থ সার্টিফিকেটেই বাংলাদেশিদের পকেটে ঢুকছে দেদার ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পরতে পরতে চমক। পেঁয়াজের খোসার মতো খুলছে জালিয়াতির পর্দা। তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড উদ্ধার করে পুলিশ। সেগুলো সঠিক কিনা যাচাই করে দেখতে গিয়ে তদন্তকারীরা হতবাক। উদ্ধার হওয়া সব পরিচয়পত্রই নাকি জাল। পাসপোর্টের জন্য আবেদন করলে প্রথমেই লাগে বার্থ সার্টিফিকেট, অথচ সেখানেই ঘুঘুর বাসা। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা। এর মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সব থেকে বেশি।
কদম্বগাঁও গ্রাম পঞ্চায়েতের কাছে ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে চেয়েছেন তাদের এখান থেকে কিভাবে ইস্যু হলো, যদিও পঞ্চায়েতের ব্যাখ্যা যে তারা কোনোভাবেই জানতেন না। তারা এইটুকু জানতে পেরেছেন যে অসংখ্য জাল জন্ম সার্টিফিকেট বেরিয়েছে, কিন্তু কিভাবে বার হয়েছে সেটা পঞ্চায়েতের অজানা। যদিও বিরোধীরা তা মানতে রাজি নন। বিরোধীরা মনে করেন পঞ্চায়েতের নজরে থাকা অবস্থাতেই এই জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমাদের 9টা মতন প্রথমে এসেছিল, সেখানে যাদের নাম আছে এমন কিছু নাম আছে যেগুলো আমাদের পঞ্চায়েতের মধ্যেই এত টার্মসের মধ্যে কোনো প্রধানের নেই। আর এগুলো সম্পূর্ণ ভুয়ো, কারণ আমাদের রেজিস্টার মেনটেন করা হয়। আমরা সেগুলো দেখেছি, দেখার পরে আমরা তার পরিপ্রেক্ষিতে তাদেরকে উত্তরও দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পঞ্চায়েতে এরকম কোনো বার্থ সার্টিফিকেট করাই হয়নি, এগুলো পুরো সম্পূর্ণ ভুয়ো। যারা করছে খুবই অন্যায় করছে। এটা শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই সমস্ত উদ্ধার হওয়া বার্থ সার্টিফিকেট কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড সব কিছুই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই সমস্ত ভুয়ো নথিপত্রগুলোই মূলত ব্যবহার করা হতো ভারতীয় জাল পাসপোর্ট তৈরির আবেদনের ক্ষেত্রে। স্কুলের শিক্ষকরাও এতটাই অসৎ হয়ে গেছে, যদি টাকা দিয়ে তারা চাকরি কেনেন তাহলে তারা কি করবে আপনি ভাবতে পারেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। এদের কাজ থেকে উৎখাত করতে হলে উপরের দিকে একটু সৎ অফিসারদের বসতে। এসব নিয়ে শাসক বা বিরোধী দুপক্ষের প্রতিক্রিয়ায় নতুনত্ব কিছু নেই। বিরোধীরা শাসককে নিশানা করে আর শাসক গা থেকে জল ঝাড়ার চেষ্টা করে। সূত্রের খবর, বাংলাদেশি নাগরিকদের নামে বেশ কিছু ব্যাংকের পাসবুকও উদ্ধার হয়েছে তল্লাশিতে। উদ্ধার হওয়া ব্যাংক পাসবুক সঠিক কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে সত্যতা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সব নথি ভুয়ো বলেই জানানো হয়েছে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন নিয়ে ইতিমধ্যেই আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, স্তরে স্তরে জালিয়াতি রুখতে কি ব্যবস্থা নেবে রাজ্য, নাকি দুদিন পর সবকিছু ধামাচাপা পড়ে যাবে? সুকান্ত ও পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। ওয়াই চ্যানেলে ধর্ণা চালিয়ে যেতে অনড় 2016 SLST শিক্ষক শিক্ষিকারা। 2016 প্যানেল বাতিলের নির্দেশ হাইকোর্টের, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 7 জানুয়ারি শীর্ষ আদালতে ফের শুনানি রয়েছে। ওই দিন পর্যন্ত অবস্থান চালিয়ে যেতে চান শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হোক। সুবিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবার রাস্তায়। গতকাল সকালবেলায় তারা প্রথম অবস্থায় র্যালি করে যায় রানী রাসমণিতে এবং তারপরেই পুলিশের অনুরোধে তারা গতকাল রাত্রির থেকে রয়েছে ধর্মতলা ওয়াই চ্যানেলে। মূলত দাবি হচ্ছে তাদের 7 তারিখ যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিং পর্যন্ত তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাতে চায়। এবং তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, ক্লাস 9 এবং 10-এ যে দুর্নীতি হয়েছে তার মধ্যে 8% কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে, সবাই কিন্তু দুর্নীতি করে চাকরি পায়নি। পাশাপাশি 11-12-এও 14% দুর্নীতি করে চাকরি পেয়েছে, বাদবাকিরা কিন্তু দুর্নীতি করেনি। যাতে এই দুর্নীতিদের সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের বা চাকরিজীবীদের না গোলানো হয়, তার জন্যই কিন্তু এই আন্দোলন। এই মুহূর্তে কিন্তু তারা ওয়াই চ্যানেলে স্লোগান দিচ্ছেন এবং আগামী 7 তারিখে আবার তাদের কোর্টে হিয়ারিং রয়েছে এবং সেই 7 তারিখ পর্যন্ত তারা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ চালাবে। যদিও পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো পারমিশন পায়নি এবং তাদের বেশ কয়েকজনের প্রতিনিধি দলকে লালবাজারে দেখা করতে বলা হয়েছে, তারপরেই সিদ্ধান্ত হবে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। গতকাল রাতে মানবাজারের বিট অফিস সংলগ্ন জঙ্গল ছেড়ে পালিয়ে এবার শুশুনিয়া পাহাড়ের পিছনে অবস্থান করছে বাঘিনী জিনাত। নামোপাড়া এলাকার রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। গতকাল দিনভর পুঁইশাগোড়া জঙ্গলে তাকে জাল দিয়ে ঘিরে রেখেও কোনো লাভ হয়নি। রাতে জাল টপকে বেরিয়ে যায় বাঘিনী, ফলে বন দফতরের এই কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পুরুলিয়া থেকে তপন রয়েছেন। তপন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, বন দপ্তর সূত্রে যেটা জানা যায়, তপন তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলো প্লিজ।
না, কোনো কারণে তো আপনার সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। একবার আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতে মানবাজারের বেট অফিস সংলগ্ন জঙ্গল ছেড়ে পালিয়ে এবার শুশুনিয়া পাহাড়ের পিছনে অবস্থান করছে বাঘিনী জিনাত। নামোপাড়া এলাকার রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। গতকাল দিনভর পুঁইশাগড়ার জঙ্গলে তাকে জাল দিয়ে ঘিরে রেখেও কোনো লাভ হয়নি। রাতেই জাল টপকে বেরিয়ে যায় বাঘিনী। ফলে বন দফতরের এই কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ, জাল দিয়ে ঘিরেও বাঘিনীকে নিজেদের কবজা করতে না পারায় বন দফতরের কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন উঠে গেল। অর্থাৎ সপ্তাহ ঘুরতে চললেও এখনো পর্যন্ত বাগে আনা গেল না বাঘিনী জিনাতকে। জাল পেতে টোপ দিয়েও ধরা যাচ্ছে না বাঘিনীকে। কেন ধরা যাচ্ছে না? উপত্যকার গুহা সম্বলিত রাইকা পাহাড় শ্রেণীর শ্যাডো জোনই মূল অন্তরায়। রাইকা, ঝাড়া, ভাঁড়ারি একের পর এক সারিবদ্ধ পাহাড়, ঘন জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা পাহাড়ের মাঝে রয়েছে গভীর উপত্যকা। পাহাড়ের বিভিন্ন অংশে রয়েছে ছোট বড় নানান গুহা। সেই উপত্যকা এবং গুহার শ্যাডো জোনেই মাঝে মধ্যে ঢুকে পড়ছে জিনাত। শ্যাডো জোন হওয়ায় সেখান থেকে রেডিও কলারের সিগন্যাল আর পাওয়া যাচ্ছে না। ফলে মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছে জিনাত। ফের পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বনকর্মীরা বাঘিনীর খোঁজ শুরু করছেন। গত কয়েকদিন ধরে এভাবেই কার্যত লুকোচুরি খেলছে বাঘিনী জিনাত। জল খাওয়ার মানে সৎ আছে ওধারে, আর এদিকেও আছে সৎ। এই সতে জল খাচ্ছে ওখানে, ওই সৎটাই খাবার বলতে তো তেমন হ্যাঁ শুকর টুকুর তো আছেই। জঙ্গলে তো অনেক কিছু প্রাণী আছে, তো সেই প্রাণীগুলোকে মনে হচ্ছে ওদেরকে খেয়ে থাকছে, ওটার জন্য টোপ খাচ্ছে না। এই রাস্তার মধ্যে কোথায় কোথায় রেখে দিচ্ছে টোপ। টোপগুলো তো জঙ্গলের উপরে নিয়ে যেতে হবে, তো তবে তো কাজটা হবে। আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। নিগমবোধ ঘাটে সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, নিগমবোধ ঘাটে আজ সকাল 11:45 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তার প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জমি বরাদ্দ নিয়ে বিতর্ক, কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের দাবি ছিল এমন এক জায়গায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হোক যেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। এই নিয়ে রাজনীতির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস এবং মনমোহন সিংয়ের পরিবারের দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য জমি দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিআইবির মাধ্যমে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। গতকাল বিশেষ ক্যাবিনেট বৈঠকের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সভাপতি এবং পরিবারকে জানিয়ে দিয়েছিলেন যে স্মৃতিসৌধের জন্য জমি দেওয়া হবে। এর মাঝে শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে, কারণ জমি বরাদ্দ করতে এবং স্মৃতিসৌধ তৈরির ক্ষেত্রে একটি ট্রাস্ট গঠন করতে হবে।